প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার 10 বছরের কারাদণ্ড, রেহানা পুত্র ববির 7 ও কন্যা টিউলিপ আজমিনার 4 বছর করে সাজা। বাংলাদেশের রিজার্ভ ছাড়ালো 33,245.50 মিলিয়ন ডলার। জানুয়ারিতে রেমিটেন্সে এসেছে 317 কোটি, জানালো কেন্দ্রীয় ব্যাংক। এবং নাগরিকত্ব আইনে পরিবর্তন আনতে যাচ্ছে ইতালির সরকার। আবেদন প্রক্রিয়া ডিজিটাল হওয়ায় কমবে ভোগান্তি, খুশি প্রবাসীরা। স্বাগত প্রবাসী সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। পূর্বাচল প্লট দুর্নীতির আরও 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 10 বছর, টিউলিপ সিদ্দিকের 4 বছর কারাদণ্ড দিয়েছেন বিশেষ জজ আদালত। আরেক মামলায় আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকের 7 বছর করে কারাদণ্ড দেন আদালত। আইনজীবীরা বলছেন, টাকা দিয়ে রাজুকের প্লট কিনলেও প্লট কেনার ক্ষেত্রে কোনো আইনেরই তোয়াক্কা করেননি তারা, আর এই কারণেই হয়েছেন সাজাপ্রাপ্ত। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পূর্বাচলে তার এবং তার বোনের পরিবারের সদস্যদের জন্য মোট 6টি 10 কাঠার প্লট বরাদ্দ নেন রাজুক থেকে। বিধি অনুযায়ী এসব প্লট পাওয়ার যোগ্য না হলেও ক্ষমতার অপব্যবহার করে এসব প্লট নেওয়া হয় বলে জানান আইনজীবীরা। সোমবার প্লট বরাদ্দের 2 মামলার রায় হয় ঢাকার বিচারিক আদালতে। মামলাগুলো হলো আজমিনা ও রাদওয়ান সিদ্দিককে নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দ দেয়া। এই 2 মামলার রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ রবিউল আলম। 2 মামলায় শেখ হাসিনার মোট 10 বছর, টিউলিপ সিদ্দিকের মোট 4 বছর কারাদণ্ড দেন আদালত। আর এক মামলায় আজমিনা ও রাদওয়ান সিদ্দিকের 7 বছর করে কারাদণ্ড দেন বিচারক। এছাড়া অন্যান্য আসামিদের 2 মামলায় 10 বছর করে কারাদণ্ড হয়। প্রধান আসামি আজমিনা সিদ্দিক, তাহার 7 বছরের সশ্রম কারাদণ্ড। অন্য আরেকটা মামলার যে প্রধান আসামি রাদওয়ান মুজিব সিদ্দিক, তাহার 7 বছরের সশ্রম কারাদণ্ড। শেখ হাসিনা সহ আরো অন্যান্য আসামি যারা ছিলেন তাদের এই 2 মামলায় 10 বছর কারাদণ্ড, 2 লক্ষ টাকা জরিমানা, 12 মাসের অনাদায় কারাদণ্ড। দুদকের আইনজীবীরা বলছেন, তারা টাকা দিয়ে প্লট কিনলেও রাজুকের প্লট কেনার কোনো নিয়ম মানেননি। তার নিজ নামেও যদি উনি খরিদ করে থাকেন তাহলে সেটাও এই 9 বিধির লঙ্ঘন। টাকা থাকলেই হবে না। এর আগে পৃথক 4 মামলায় শেখ হাসিনার 26 বছর, শেখ রেহানার 7 বছর, টিউলিপের 2 বছর এবং জয় ও পুতুলের 7 বছর করে কারাদণ্ড দেন আদালত। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে মোট রিজার্ভ দাঁড়িয়েছে 33,245.50 মিলিয়ন মার্কিন ডলার। এর আগে গত 15 জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল 32.62 বিলিয়ন ডলার। আর বিপিএম 6 পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের পরিমাণ ছিল 28.02 বিলিয়ন ডলার। চলতি বছরের জানুয়ারিতে প্রবাসীরা দেশে 317 কোটি মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা ডলার সংকট কমাতে সহায়তা করেছে। একই সঙ্গে ব্যাংকগুলো থেকে অতিরিক্ত ডলার কেনার কারণে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আবার 33 বিলিয়ন ডলার ছাড়িয়েছে। নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনতে যাচ্ছে ইতালির সরকার। 2026 সালের বাজেটে এই সংক্রান্ত সংশোধনের অনুমোদন দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন আইনে ইতালিতে বসবাসরত বিদেশি নাগরিকরা ডিজিটাল সুবিধা পাবেন, ফলে আবেদন প্রক্রিয়া হবে আরও দ্রুত। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। হঠাৎ করে বদলে যাচ্ছে ইতালির নাগরিকত্ব পাওয়ার নিয়ম। প্রবাসীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে 2026 সালের বাজেটে নাগরিকত্ব আইনে বড় পরিবর্তনের অনুমোদন দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তথ্য বলছে, নতুন আইনে বছরের পর বছর বিভিন্ন দপ্তরে নাগরিকত্বের ফাইল পড়ে থাকার দিন শেষ হতে যাচ্ছে। ডিজিটাল সিস্টেম চালু হয়, আবেদন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে ভেরিফিকেশন শুরু হবে। একই সঙ্গে টানা 10 বছর বৈধভাবে বসবাস করে যারা নাগরিকত্বের আবেদন করছেন তাদের মূল্যায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে। বিদেশে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব ঘোষণার সময়সীমা 1 বছর থেকে বাড়িয়ে 3 বছর করা হয়েছে। পাশাপাশি চলতি বছরের 1 জানুয়ারি থেকে এসব ঘোষণায় 250 ইউরো ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমনকি আবেদনকারীরা স্মার্টফোনে আবেদনের প্রতিটি ধাপ লাইভ পর্যবেক্ষণ করতে পারবেন। জুন নাগাদ পুরো সিস্টেম সক্রিয় হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। আফরিন মৌ, নিউজ 24। দুবাই অনুষ্ঠিত 5 দিনের গালফ ফুড মেলায় প্রায় $27 মিলিয়ন রপ্তানি ও ক্রয়াদেশ পেয়েছে বাংলাদেশ। বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য ও পানীয়র মেলায় অংশ নেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে দেশের খাদ্য পণ্যের রপ্তানি আরও গতিশীল হবে আশাবাদ করছেন সংশ্লিষ্টরা। সিরাজুল হকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য ও পানীয় বিষয়ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা গালফ ফুড 2026-এ $17 মিলিয়ন ক্রয়াদেশ পেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে 5 দিনের এই মেলায় $10.5 মিলিয়ন রপ্তানি নিশ্চিত হয়েছে। এবারে গালফ ফুডে অংশ নেয় বাংলাদেশের 34টি প্রতিষ্ঠান। উপসাগরীয় অঞ্চলে খাবারের এই মেলায় অংশ নিতে প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন করে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। নতুন কাস্টমার যেহেতু এখানে খুব কম এসছে, ফলে এখানে অর্ডারগুলিও কিন্তু অত সিগনিফিক্যান্ট ভাবে এটা কিন্তু পাওয়া যায়নি। সিরিয়া থেকে শুরু করে আশেপাশে অনেক ফরেন বায়ার পেয়েছি যাদের সাথে আমরা কথা বলেছি। আমরা বেসিক্যালি বাংলাদেশ প্যাভিলিয়নে আমরা একটা বড় স্টল নিয়ে প্রাণপুরে অবস্থান করি। মেলার 31তম আসরে 190টিরও বেশি দেশের প্রায় 8,500-এর বেশি খাদ্য পানীয় উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নেয়। অর্গানাইজার ছিল, তাদের জন্য যেমন চ্যালেঞ্জিং ছিল, বিভিন্ন দেশ থেকে আগত এক্সিবিটরস যারা ছিলেন তাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। এবছর প্রথমবারের মতো দুবাইয়ের বাইরে কান্ট্রি প্যাভিলিয়ন ভিত্তিক মেলা আয়োজন করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগানে ভার্চুয়াল মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ এলাকার প্রবাসীদের এই সভায় সভাপতিত্ব করেন নজরুল ইসলাম বদরুল। বিএনপি নেতা শাহজাহান সিরাজ মফিজ ও ইফতেখার আহমদ ভেলালের যৌথ সঞ্চালনায় সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট 4 আসনে বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিশিগান স্টেট বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী ছাড়াও আরও অনেকেই। 5 আগস্টের পর মা বোনদের তুচ্ছ তাচ্ছিল্য করা একটি দল এখন নারী সমাজকে ঘরবন্দি করে রাখতে চায়। নির্বাচনী সমাবেশে এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জামায়াত আমিরের এক্সআইডি হ্যাক নিয়ে দলটির নেতারা মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেন তিনি। খুলনা ও যশোরে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান। সাইফুল ইসলামের রিপোর্ট। 6টি বিভাগীয় শহরে নির্বাচনী সমাবেশ শেষে সোমবার খুলনায় আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শহরের খালিশপুর প্রভাতী মাধ্যমিক বিদ্যালয়ে সমাবেশে যোগ দিতে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ময়দান। জনতার ঢেউ ঠেলে মঞ্চে আসেন তারেক রহমান। এ সময় লাখ লাখ নেতাকর্মী শুভেচ্ছা জানান বিএনপির এই কাণ্ডারিকে। পরে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার 14টি আসনের ধানের শীষের প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত 31 দফা রূপরেখা জনগণের সামনে পেশ করেন তিনি। কিন্তু কৃষক ভাইরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছে। আমরা সেই জন্য কৃষক ভাইদের পাশে, আমরা মা বোনদের হাতে, গৃহিণীদের হাতে যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, ঠিক একইভাবে আমরা কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড পৌঁছে দিতে চাই। তারেক রহমান অভিযোগ করে বলেন, আইডি হ্যাকের মিথ্যাচার করে একটি দল নারীদের অপমানিত করে বক্তব্য দিয়েছে। আইডি এইভাবে হ্যাক হতে পারে না। একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য বিএনপির 31 দফার বার্তা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। দীর্ঘ 22 বছর পর খুলনার মাটিতে লাখ লাখ মানুষের সামনে বক্তব্য রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে খুলনাবাসীর সমর্থন চাইলেন তিনি। বললেন, ধানের শীষ বিজয়ী হলে দল, মত, ধর্মবর্ণ নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়বে
বিএনপি। জনগণের রায়ের প্রতি কখনো খুলনার পর যশোরের সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বিএনপি ক্ষমতায় গেলে যশোর সহ দেশের বিভিন্ন স্থানে বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো চালু করার ঘোষণা দেন তিনি। আমরা এই চিনিকলগুলোকে আবার চালু করতে চাই। চিনিকলগুলো চালু করার মাধ্যমে আমরা যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, আমরা চাই দেশের বৈদেশিক মুদ্রাকে সাশ্রয় করতে। বিএনপি চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচনে মানুষ দেশবিরোধী শক্তিকে সমর্থন করবে না। বিএনপি বিজয়ী হলে সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। সারা বাংলাদেশে খাল খনন শুরু করতে চাই। সাইফুল ইসলাম, নিউজ 24, যশোর। জনগণ জীবন দিয়ে হলেও নারীদের নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার চট্টগ্রামের জনসভায় বক্তব্য রাখেন তিনি। এর আগে কক্সবাজারে জনসভায় তিনি বলেন, যারা গণভোটে হের বিপক্ষে অবস্থান নেবে তারা দেশে নতুন ফ্যাসিবাদ কায়েম করতে চায় বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ জামাত ইসলামের উত্তরের পর এবার দক্ষিণ পূর্বে সাগরকন্যা কক্সবাজারে জামাত আমিরের নির্বাচনী প্রচারণার স্রোত। অন্যান্য জায়গায় আমরাও তাদের মহেশখালীতে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামাতের আমির। বলেন, যারা ভোটে হ্যার বিপক্ষে অবস্থান নেবে তারা দেশে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। আর বিপক্ষে যারা অবস্থান নেবে, বাংলাদেশের 18 কোটি মানুষ ধরে নেবে তারা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। বাংলাদেশের মানুষ ধরে নেবে আবার পরিবার কেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসন বাংলাদেশে চালু করতে চায়। এরপর দুপুরে কক্সবাজারের জনসভায় অংশ নেন জামাত ইসলামী আমির। বিএনপি সমালোচনার জবাবে বলেন, ক্ষমতায় গেলে নারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে তার দল। এছাড়া দেশের পাচারকৃত টাকা ফিরিয়ে আনবে বলেও জানান জামাতের আমির। তাদেরকে ঘরে চলাচলে কর্মস্থলে সব জায়গায় তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। শিক্ষায় আমরা বলেছি মাস্টার্স পর্যন্ত তাদের সমস্ত শিক্ষা খরচ বহন করবে সরকার। বলবেন মায়েদেরকে করলেন, এটা বৈষম্য না? তারা তো স্লোগান দিয়েছে বৈষম্যের বিরুদ্ধে। এদিকে 5 জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারে কর্মসূচি নিয়ে চট্টগ্রামেও জনসভা করেছেন জামাত ইসলামের আমির। আমরা সমতল এবং পাহাড়ের কোনো ব্যবধান রাখবো না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে 11 দলের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। ধর্মের ব্যবধান রাখবো না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেরপুরে বিএনপি জামাত সংঘর্ষে জামায়াতের উপজেলা সেক্রেটারি নিহতের ঘটনায় অভিযুক্তরা জামিন পাওয়ায় উদ্বেগ জানিয়েছে জামায়াত ইসলামী। সোমবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জামিন বাতিল চেয়ে উচ্চ আদালতে আপিল করবে জামায়াত ইসলামী। এই সময় তিনি আরও অভিযোগ করে বলেন, সারা দেশে 17 জেলার 33টি স্থানে একটি বড় দলের উস্কানিতে জামায়াতের নির্বাচনী প্রচারণায় নারী কর্মীদের হেনস্থা করা হয়েছে। বলেন, একটি পক্ষ নারীদের উপর আক্রমণ হেনস্থা করে আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতেও ব্যত্যয় দেখছে জামাত। যে এত বড় একটি নৃশংস হত্যাকাণ্ড যেটি প্রকাশ্য দিবালোকে অনুষ্ঠিত হয়েছে, সেই হত্যাকাণ্ডের 1 সপ্তাহ যেতে না যেতেই জামিন দেওয়ার মাধ্যমে আমরা মনে করি যে আইনের শাসন এবং সন্ত্রাসীদের প্রতি কোনো অনুকম্পা প্রদর্শন করার চেষ্টা করা হচ্ছে কিনা। আমাদের পক্ষ থেকে আমরা উচ্চ আদালতে এটাকে আপিল করার জন্য বলেছি, যাতে সন্ত্রাসীদের এই জামিন উচ্চ আদালত স্থগিত করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা মহানগরের প্রতিটি সংসদীয় আসনে ভোট গ্রহণ কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সোমবার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ডিএমপির প্রণীত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও সামগ্রিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। সমন্বয় সভায় যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় বিভিন্ন মতামত দেন এবং কমিশনার বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য দেন। রাজধানীর মিরবাগে নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ঢাকা 12 আসনে বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাইফুল হক। রাতে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আহতদের দেখতে গিয়ে এই দাবি জানান তিনি।
তিনি বলেন, কোদাল মার্কার নির্বাচনী মিছিলে বিএনপির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবের সমর্থকরা অতর্কিত হামলা চালিয়েছে। এতে অনেকে মারাত্মকভাবে আহত হয়েছেন। 6 জনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সময় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কমিশন ব্যর্থ হয়েছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে 24 ঘন্টার আলটিমেটাম দেন সাইফুল হক। মিছিলের শেষ দিকে ফুটবল মার্কার যিনি বিএনপির বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যিনি নির্বাচন করছেন, তার মিছিল থেকে এই হামলা সংগঠিত হয়েছে। কেবলমাত্র শোকজ করেই নির্বাচন কমিশনের দায়িত্বটা শেষ করা যাবে না। তাদেরকে আমরা বিশ্বাসযোগ্য, কার্যকরী এবং আমরা কঠিন ভূমিকায় তাদেরকে আমরা দেখতে চাই। নির্বাচনী প্রচারণায় 11 দলীয় জোটের প্রার্থীদের উপর বিএনপি ও আওয়ামী লীগ হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আয়মান রাহাত। এসব ঘটনায় নির্বাচন কমিশন যথোপযুক্ত ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তার। সোমবার নির্বাচন কমিশনে এনসিপির একটি প্রতিনিধি দল সিইসির সাথে সাক্ষাৎ করে। এরপর আয়মান রাহাত বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই। তার অভিযোগ, 30 জানুয়ারি হাতিয়াতে ফেরি উদ্বোধনের সময় বিএনপি সশস্ত্র হামলা চালায় জামাত ও এনসিপির উপর। বলেন, এই বিষয়ে এখনও কোনো ব্যবস্থা নেয়নি ইসি। আয়মান আরও জানান, হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। নির্বাচনেও তারা সহিংসতা চালাতে পারে। একটা পক্ষ থেকে হামলাগুলোর ঘটনা ঘটছে, একটা পক্ষ থেকে বিভিন্ন ধরনের অনিয়মের ঘটনাগুলো ঘটছে, আর একটা পক্ষ আসলে এগুলো শিকার হচ্ছে। সো যখন এরকম ঘটে যায়, তখন তো আসলে সুষ্ঠু নির্বাচন কি থাকবে না, সেটা তো প্রশ্ন অবশ্যই রয়ে যায়। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে কঠিন পরিস্থিতি ভোগ করতে হবে পাকিস্তানকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন হুঁশিয়ারি দিয়েছে আইসিসি। এর আগে পাকিস্তান সরকার সিদ্ধান্ত নিয়েছে, বিশ্বকাপে তারা অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। 2026 সালের টি-20 বিশ্বকাপ সবচেয়ে বিতর্কিত আসর, সেটি বলার অপেক্ষা রাখে না। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে চায়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত সেই দাবি না মানায় আসর থেকে নিজেদের নাম সরিয়ে নেয় টাইগাররা। এবার নতুনভাবে আলোচনায় পাকিস্তান ভারতের সাথে আগামী 15 ফেব্রুয়ারি ম্যাচ খেলতে না চাওয়া। এই বিষয়ে মুখ খুলেছে আইসিসি। তারা জানিয়েছে, পাকিস্তান যদি বেছে বেছে কিছু ম্যাচে অংশ নেয়, তবে সেটি টুর্নামেন্টের মূল চেতনা ও মর্যাদাকে ক্ষুণ্ণ করবে। আমরা সরকারের নীতি ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল, তবে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের জন্য যেমন ভালো হবে না, তেমনি পাকিস্তান সহ সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্তের জন্য তা হতাশার। এমন ঘটনার কারণে পাকিস্তানকে ভোগ করতে হতে পারে কঠিন পরিস্থিতি। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভির মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে, কিন্তু ভারতের সাথে ম্যাচ খেলবে না তারা। আগামী 7 ফেব্রুয়ারি নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। মামুনুর রহমান, নিউজ 24। আর এই ছিল প্রবাসী সংবাদে। ধন্যবাদ সবাইকে।